হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব ইউটিউব চ্যানেল। আজকে জেনারেল ইংলিশের একটি নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে খুবই ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ বলতে পারো তোমরা চ্যাপ্টারটাকে। কারণ এখান থেকে কিন্তু মানে প্রত্যেকটি এক্সামেই কিন্তু 2 থেকে 3টি করে কোশ্চেন থাকে। তো সেটা হচ্ছে চ্যাপ্টারটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। অর্থাৎ তোমাকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটার মধ্যে কোথায় ভুল আছে সেটা তোমাকে বের করতে হবে। তো এটাকে অনেকে স্পোর্টিং ইরর্স বলে, অর্থাৎ ভুল খুঁজে বের করা বা ডিটেকশন অফ ইরর্স ইন সেন্টেন্সেস এরকমও বলে থাকি। ঠিক আছে, তো এর কিছু রুলস তোমাদেরকে ফলো করতে হবে বা দেখতে হবে। তো চলো আমরা দেখে নিই আজকের ভিডিওটি। তো দেখো সেন্টেন্স বা যে ইমপ্রুভমেন্ট সেটা কি বলেছে দেখো দেখো এখানে তোমাকে কিছু একটা ডাইরেকশন দেওয়া থাকবে। ঠিক আছে, মানে তোমাকে দিয়ে দেবে। দেখো ডাইরেকশানে কী থাকে বলছে, দেখো স্পোর্টিং ইরর্স ইন সেন্টেন্স ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ টেস্টিং ইংলিশ গ্রামার অফ দ্য ক্যান্ডিডেটস। অর্থাৎ তোমাদের যে ইংলিশ গ্রামারের প্রতি কতটা জ্ঞান আছে বা কতটা দক্ষতা আছে সেইটা চেক করার জন্যই কিন্তু এই ধরনের কোশ্চেন তোমাকে পরীক্ষার থাকে। সাম অফ দ্য সেন্টেন্সেস আর গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্ড সাম আর ইনকারেক্ট। অর্থাৎ কিছু কিছু সেন্টেন্স থাকবে সেটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট থাকবে, কিছু সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট থাকবে না। তো ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান ইরর অ্যান্ড মার্ক দ্যাট পার্ট। বলছে সেই যে সেন্টেন্সটায় ইরর অর্থাৎ ইনকারেক্ট, গ্রামাটিক্যালি ইনকারেক্ট, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে এবং মার্ক করতে হবে। ইফ দেয়ার ইজ নো ইরর, মার্ক দ্যাট পার্ট অ্যাজ ইয়োর অ্যান্সার। তো যদি ভুল না থাকে তাহলে সেটা তোমাদেরকে দেখো। এই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কিন্তু অনেক রকমভাবেই থাকে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই রকমভাবে কিন্তু অনেক ক্ষেত্রে থাকে, মানে দেখা যাচ্ছে তোমাকে একটা সেন্টেন্স দিল, সেন্টেন্সটা এরকম পার্ট পার্ট করে দেয়। ঠিক আছে, দেখো এখানে সেন্টেন্স কী আছে, দেখো অ্যানাদার বাফলিং চেঞ্জ দ্যাট আই হ্যাভ নোটিস। তারপরে পরের দেখো থার্ড সেন্টেন্সটা কি বলেছে, ইন হিম, সরি থার্ড সেন্টেন্স নয়, থার্ড পার্ট, ইন হিম নাও আ ডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। এবং লাস্ট পার্ট দেখো নো ইয়ার। দেখো এইরকমভাবে অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে একই সেন্টেন্স অন্যভাবে থাকে। সেটা হচ্ছে কীভাবে থাকে, দেখো এই যে পার্ট মানে সেন্টেন্সের পরে আছে 1 2 3 করে, এরকমভাবে না দেখে তোমাদেরকে এরকম সেন্টেন্স ভাগ করে দিলে, ভাগ করার পরে এইরকম সেন্টেন্সের তলায় আন্ডারলাইন করা থাকবে, দিয়ে সেটা হচ্ছে এ, তারপরে বি, দেখো এরকম সি ডি এরকম পার্টে লেখা থাকে। তো এইবার তোমাকে সেখান থেকে বের করতে হবে যে কোন পার্টটায় তোমাকে ভুল দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখানে 4টে পার্ট আছে এবং লাস্টে নো ইরর আছে। যদি সেন্টেন্সের এই 4টে পার্টের মধ্যে তোমাদের কোনোটা মনে হয় যে এর মধ্যে কোনো ইরর নেই, তাহলে তোমাকে উত্তর দিতে হবে এই 5 দাগ, অর্থাৎ ইটাও অ্যান্সার হবে। আর যদি তোমার মনে হয় যে না 1 নম্বর পার্টটাতে তোমার ভুল আছে, তাহলে তোমাদেরকে অ্যান্সার তোমাদেরকে কী দিতে হবে, এ। যদি 2 নম্বর পার্ট থাকে তাহলে বি, 3 নম্বর থাকলে সি দাগ এবং 4 নম্বর থাকলে 8। তো আমরা এবার দেখে নেব। দেখো এই ধরনের মানে এর অ্যান্সার করার নিয়ম, তোমাদেরকে আগে মানেটাকে বুঝতে হবে। ঠিক আছে, মানে বোঝার পরে তোমাদেরকে দেখতে হবে এর গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা, অর্থাৎ টেন্স ঠিক আছে কিনা বা প্রিপোজিশন ঠিক আছে কিনা। ওকে, তো দেখো এখানে কী বলেছে, দেখো এটা কিন্তু একটাই সেন্টেন্স, পার্টে ভাগ করা আছে। তো তোমাদেরকে আগে এই পার্টগুলোকে তুলে ডাইরেক্ট আগে পড়ে এর মানেগুলো বুঝতে হবে। তো কী বলছে দেখো, অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ। ওকে, অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ অর্থাৎ মানে, এক মিনিট, বলেছে অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস। ওকে, মানে একটা অন্যরকম, ব্যাফলিং মানে কথার অর্থ হচ্ছে একটা অদ্ভুত টাইপের। ঠিক আছে, একটা অদ্ভুত চেঞ্জ, পরিবর্তন, দ্যাট আই হ্যাভ নোটিস, যেটা আমি লক্ষ্য করেছি। কার মধ্যে লক্ষ্য করেছি না, ইন হিম, তার মধ্যে। নাও আ ডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। মানে যদি নর্মাল আমি বলি মানেটা, সেটা হচ্ছে আমি তার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ বা পরিবর্তন লক্ষ্য করেছি। কারণ কোথার থেকে লক্ষ্য করেছি, কারণ সেটা হচ্ছে সে এখন আমার সাথে কথা বলার থেকে এড়িয়ে চলছে। হি অ্যাভয়েডস টু স্পিক টু মি, মানে সে আমার সাথে কথা বলছে না, মানে আমার থেকে কথা বলার থেকে এড়িয়ে যাচ্ছে। তো এইখানে দেখো কী ভুল আছে, দেখো এখানে দেখো প্রথমটা দেখো অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ, মানে একটা অদ্ভুত পরিবর্তন, একটু ঠিক আছে, টেন্স ঠিক আছে। ওকে, দ্যাট আই নোটিস মানে আমি লক্ষ্য করেছি। ওকে, ঠিক আছে এ পর্যন্ত। ইন হিম, তার মধ্যে। নাও আ ডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। দেখো এই পার্টটা কিন্তু তোমাদেরকে এখানে ভুল আছে, সেটা হচ্ছে অ্যাভয়েডস টু স্পিক। কীভাবে ভুল আছে দেখো, এখানে আমি তার ব্যাখ্যাটাকে দিয়ে দিয়েছি। দেখো এর অ্যান্সার কী হবে বলছে, দেখো অ্যান্সার হচ্ছে অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই হ্যাভ নোটিস ইন হিম ইজ দ্যাট নাও আ ডেজ হি অ্যাভয়েডস স্পিকিং টু মি। কারণটা হচ্ছে দেখো, সার্টেন ভার্বস অ্যালাউ বেয়ার ইনফিনিটিভস টু ফলো দেম, সার্টেন আদার্স অ্যালাউ টু ইনফিনিটিভস, স্টিল সাম আদার্স অনলি আইএনজি ফর্ম, সাম অ্যালাউ ওয়ান অর মোর টাইপস অফ ভার্বস টু ফলো দেম। দেখো এর বাংলা মানেটা হচ্ছে কিছু ইনফিনিটিভ থাকে। ওকে, যেরকম টু,
টু জানো তোমার একটা ইনফিনিটিভ, তো এই টু এর পরে, ঠিক আছে, বা টু এর আগে কিছু কিছু ভার্ব থাকে, সেগুলোর মাস্ট কী হয়, কন্টিনিউয়াস, অর্থাৎ আইএনজি যুক্ত হয়, ঠিক আছে। যেরকম দেখো অ্যাভয়েড এমন একটি ভার্ব, এখানে দেখো, এখানে আরেকটা রুলস দেওয়া আছে, সেটা আমি তোমাদেরকে বলছি। অ্যাভয়েড ইজ এ ভার্ব হুইজ জেনারেলি টেক্স অ্যান আইএনজি ফর্ম অফ অ্যানাদার ভার্ব টু ফলো ইট। অর্থাৎ অ্যাভয়েড এটা একটি ভার্ব, ঠিক আছে, মানে উপেক্ষা করা, তোমরা জানো অ্যাভয়েড মানে উপেক্ষা করা। তো এটি এমন একটি ভার্ব যেটা আইএনজি ফর্মটা কোথার থেকে নেয়, পরবর্তী যে ভার্বটা থাকে তার সাথে আইএনজিটা যুক্ত হয়। অ্যাভয়েডের সাথে কোনো মানে অ্যাভয়েডের সাথে আইএনজি যুক্ত হয় না। যদি পরপরটা মনে রাখবে, যদি অ্যাভয়েডের পরে কোনো ভার্ব থাকে, ঠিক আছে, তাহলে সেই ভার্বের শেষে অবশ্যই আইএনজি যুক্ত হবে। তার মধ্যে কোনো প্রিপোজিশন, আর্টিকেল কিছুই বসবে না, এটা সবসময় মনে রাখবে অ্যাভয়েড। কারণ দেখো, আমরা যখন বলি অ্যাভয়েড ইটিং হাই ক্যালোরি ফুডস, মানে হাই যে ক্যালোরি সেই ধরনের খাওয়ার থেকে সবসময়, বা সেই খাবারটাকে সবসময় তোমরা অ্যাভয়েড করবে, ঠিক আছে। তো অ্যাভয়েড যখনই ইউজ করবে ভার্বটা, তার পরের যে ভার্বটা থাকবে সেই ভার্বের শেষেই আইএনজি যুক্ত হবে, মাস্ট। ওকে, তারপরে আবার কী আছে দেখো, অ্যাভয়েড উইয়ারিং গ্লাসেস, অর্থাৎ চশমা পরা, সেটার থেকে অ্যাভয়েড করবে। অ্যাভয়েড টকিং লাউডলি ইন পাবলিক, অর্থাৎ পাবলিকে বা যেখানে একটু পাবলিক প্লেস থাকবে সেখানটাতে লাউডলি মানে জোরে কথা বলা উচিত নয়, বা কথা বলার থেকে বিরত থাকবে, অ্যাভয়েড করবে সেটাকে। অ্যাভয়েড টকিং হোয়াইল ইউ আর ইটিং, যখন তুমি খাবে তখন কথা বলবে না। অ্যাভয়েড ড্রাইভিং হোয়েন ইউ আর ড্রাঙ্ক, যখন তুমি একটু মদ্যপ অবস্থায় থাকবে তখন ড্রাইভিং করাটাকে তোমরা মানে অ্যাভয়েড করবে। তো এটার থেকে একটাই জিনিস বলবো, বা তোমরা বুঝতে পারলে যে অ্যাভয়েড ভার্বের পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের শেষে অবশ্যই আইএনজি যুক্ত হবে, ঠিক আছে, অবশ্যই আইএনজি যুক্ত হবে। তো এইখানে সেই জন্য আমি তোমাদেরকে বললাম, দেখো এখানে কী আছে, হি অ্যাভয়েডস টু স্পিক, ঠিক আছে। তো এই প্রিপোজিশন টুটা উঠে গিয়ে এই স্পিক, যেহেতু ভার্ব কথা বলা, তো সেই জন্য স্পিকিংয়ের এইখানটায় কী হবে, আইএনজি যুক্ত হবে, স্পিকিং। তো সুতরাং এখানে আমাদের 4টা হচ্ছে উত্তর, ডি দাগ হচ্ছে অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। দেখো এর পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সুন্দরবন এডুকেশন অফিসিয়াল, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা তোমরা টেলিগ্রামে গিয়ে সুন্দরবন এডুকেশন হাব অফিসিয়াল বলে সার্চ করে ওখানে থেকে জয়েন করে নিতে পারবে। আর সেই সাথে বলবো যে আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে। ওকে, তো আমরা নেক্সট 2 দাগে চলে যাবো। দেখো কী বলছে 2 দাগ, ফার্স্ট পার্টটা দেখবো সেন্টেন্সের। হি লে দ্য ওয়াচ অন দ্য টেবিল অ্যান্ড দেন ফরগট অল অ্যাবাউট ইট হোয়েন হি ওয়েন্ট আউট। কী বলছে দেখো, হি লে দ্য ওয়াচ মানে সে ঘড়িটি রাখলো, অন দ্য টেবিল কোথায়, টেবিলের উপরে, অ্যান্ড দেন ফরগট অল অ্যাবাউট ইট, এবং ঘড়িটার সম্পর্কে সে পুরোপুরি ভুলে গেল, হোয়েন হি ওয়েন্ট আউট যখন সে বাইরে চলে গেল, অর্থাৎ কেউ ঘরের মধ্যে এসেছে এবং ঘড়িটা সেখানে রেখেছে, ঠিক আছে। রাখার পরে কী করেছে, সে সেখান থেকে চলে গেছে, ঠিক আছে, মানে সে ভুলে গেছে ঘড়িটার কথা এবং বাইরে চলে গেছে। তো এই ক্ষেত্রে দেখো প্রথম সেন্টেন্সটা, হি লে দ্য ওয়াচ, দেখো লে হয় না, ঠিক আছে, লে কখনোই হবে না, এখানে কি হয়, লেড হয়। লেড মানে হচ্ছে রাখা, লেড, LAID, লেড। তো সেই জন্য আমাদের প্রথম পার্টটা, ফার্স্ট পার্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো থার্ড কী বলছে, থার্ড বলছে হোয়াইল ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট বায়োটেকনোলজি offers significant benefits, adequate attention has not been focused to this vital area। বলছে while যখন it is apparent that biotechnology offers significant benefits, বায়ো যে টেকনোলজি, ঠিক আছে, সেই টেকনোলজিটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে না, সেটা হচ্ছে অ্যাডিকুয়েট অ্যাটেনশন হ্যাজ নট বিন ফোকাসড টু দিস ভাইটাল এরিয়া। দেখো কোনো কিছুর প্রতি ফোকাস এই ধরনের ক্ষেত্রে তোমাদেরকে কি হয়, অন দিস ভাইটাল এরিয়া, টু দিস নয়, এটা সবসময় মনে রাখবে। যখন তুমি একটা এরিয়ার প্রতি ফোকাস করবে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে হবে তোমার ওয়ান প্রিপোজিশনটা অন হয়। এবং যখন তুমি ব্ল্যাকবোর্ড বা কোনো কি বলবো, মানে ভিজিবল যেগুলো, ঠিক আছে, মানে যেটা তুমি দেখে উপলব্ধি করতে পারো বা পড়তে পারো, ঠিক আছে, যেরকম ধরো তোমার কি বলে, মানে কোনো বইয়ের পেজ, ঠিক আছে, তারপরে বইয়ের পেজ হোক, বা তোমার সামনে যেগুলো তুমি পড়তে পারো, দেখতে পারো, ঠিক আছে, বা উপলব্ধি করতে পারো, সেটার ক্ষেত্রে টু বসে, ঠিক আছে। কিন্তু যখন তোমার একটা পার্টিকুলার স্থান বলবে, এরিয়া বলবে, তখন সেক্ষেত্রে কি হয়, ওয়ান হয়, ON। তো এইখানে দেখো টু আছে, ফোকাস টু নয়, ফোকাস অন দিস ভাইটাল এরিয়া। সুতরাং কোন পার্টটা আমাদের অ্যান্সার হবে, সেক্ষেত্রে ডি, অর্থাৎ 4 নম্বর পার্টটা আমাদের অ্যান্সার। ওকে, দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে, দেয়ার ইজ এ নিড টু রিভাইজ গভর্নমেন্ট পলিসিস অন কন্ট্রোলিং আনঅথরাইজড কনস্ট্রাকশনস।
বলছে দেখো, দেয়ার ইজ এ নিড টু রিভাইজ গভর্নমেন্ট পলিসিস, অর্থাৎ গভর্নমেন্টের যে পলিসিগুলো আছে কন্ট্রোল করার জন্য, কন্ট্রোল করা কোনগুলো না, ইললিগাল যে কনস্ট্রাকশনসগুলো হয়, ঠিক আছে, মানে গভর্নমেন্টের পারমিশন ছাড়াই যে কনস্ট্রাকশনগুলো হয় সেইগুলো কন্ট্রোল করার জন্য যে পলিসি সেটা রিভাইজ করা দরকার। তো দেখো, টু রিভাইজ হয়, টু রিভিজিং হয় না, ঠিক আছে, টু এর পরে রিভাইজ বসলে সেক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে, আইএনজি যোগ করলে হবে না, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। দেয়ার ইজ এ নিড টু রিভাইজ গভর্নমেন্ট পলিসিস, দেখো এটা তো কন্টিনিউয়াস টেন্স নয়, মানে প্রয়োজন, ঠিক আছে, দেয়ার ইজ এ নিড, প্রয়োজন, কি প্রয়োজন না, রিভাইজ করা, রিভিজিং নয়, রিভাইজ করা, ঠিক আছে, তো সেক্ষেত্রে রিভাইজ হবে, টু রিভাইজ গভর্নমেন্ট পলিসিস। তো এক্ষেত্রে তোমাদেরকে কোনটা করতে হবে, 2 দাগটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো দেখো তারপরে একটা 5 দাগ কী বলছে, 5 দাগ বলছে, ইফ ইউ হ্যাড সিন ইয়েস্টারডেজ ক্রিকেট আই অ্যাম শিওর উড হ্যাভ এনজয়েড সিং আওয়ার টিম ব্যাট। তারপরে আছে নো ইরর। ওকে, তো দেখো কী বলছে, ইফ ইউ হ্যাড সিন ইয়েস্টারডেজ ক্রিকেট, অর্থাৎ তুমি যদি আগামীকাল বা গতকাল যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা যদি, ক্রিকেট ম্যাচটা তুমি যদি দেখতে, আই অ্যাম শিওর, আমি মানে শিওরভাবে বলতে পারি, উড হ্যাভ এনজয়েড, তুমি অবশ্যই মজা পেতে বা আনন্দ পেতে, সিং আওয়ার টিম ব্যাট, আমাদের টিমের ব্যাট দেখে তুমি অবশ্যই মজা পেতে। তারপরে আছে নো ইরর। দেখো এই ক্ষেত্রে অনেকে ভুল করে কি মানে করলো, তো মানেটা কি বলছে, আমাদের টিমের ব্যাট মানে হচ্ছে টিমস ব্যাট হবে, অ্যাপোস্ট্রফেস, টিমের পরে অ্যাপোস্ট্রফেস, অনেকের কোশ্চেন এটা হয়, কিন্তু অ্যাপোস্ট্রফেস কোথায় বসে, অ্যাপোস্ট্রফ সবসময় মাথায় রাখবে, অ্যাপোস্ট্রফ জীবন্ত, ঠিক আছে, লাইভ, অ্যালাইভ মানে জিনিসদের মধ্যে বা যাদের মধ্যে জীবন আছে সেই সবের মধ্যেই কিন্তু, সেই সব জিনিসের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফ ইউজ করা হয়, কিন্তু সেটা যদি জড়বস্তু হয়, ঠিক আছে, সেটা যদি জড় বস্তু হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফ এস বসবে না, যেরকম মানুষের ক্ষেত্রে বা জীবন্ত যে কোনো জিনিস যাদের মধ্যে প্রাণ আছে সেসব জিনিসের মানে সাথে অ্যাপোস্ট্রফ এস বসে। যেহেতু টিমটা কি, টিমটা তো কোনো মানে নয়, তোমার জীবন্ত কিছু নয়, ঠিক আছে, তো এটার ক্ষেত্রে সেই জন্য অ্যাপোস্ট্রফ এস বসবে না। ওকে, তো এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটি সেন্টেন্সে ঠিক আছে, সুতরাং আমাদের অ্যান্সার হবে নো ইয়র দাগ, অর্থাৎ 5 নম্বর পার্টটি। তো এই পরীক্ষার হলে কিন্তু এরকম মাঝে মধ্যে দিয়ে দেয় যে কোনো সেন্টেন্সই ভুল হবে না, তো তোমাদেরকে সেই জন্য বলে দিই যে মানে পরীক্ষার হলে থাকলেই মানে সেটার মধ্যে ভুল হবে সেটা কিন্তু নয়। 90% ক্ষেত্রে, হ্যাঁ 90% ক্ষেত্রে ভুল থাকে, কিন্তু 2-1 সময় এদের 10% এক্সামের ক্ষেত্রে যে কোনো পার্টের মধ্যে ভুল থাকে না, নো ইরর এরকম কিন্তু অ্যান্সার হয়, ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে। তো তারপরে নতুন প্যাটার্নে দেখো নতুন প্যাটার্নটা দেখো, নতুন প্যাটার্নে কী দেখো, এই আমি তোমাদেরকে বলেছি যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা স্পোর্টিং ইরর্স এগুলো কিন্তু অনেক ধরনের থাকে। তো তার মধ্যে আমরা একটা পার্ট দেখে নিয়েছি, যেরকম পার্ট করে দেবে, পার্টগুলো মার্কিং করে দেবে যে কোন পার্টটা ভুল আছে বা কত নম্বর পার্টটি। এবং এই ক্ষেত্রে দেখো কী বলেছে, ডাইরেকশনস কী দিয়েছে দেখো, ইন দ্য কোশ্চেন্স আ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ গিভেন ইন আন্ডারলাইন, বিলো আর গিভেন অল্টারনেটিভস টু দ্য আন্ডারলাইন পার্ট অ্যাট এ বি সি, হুইজ মে prove the sentence, choose the correct alternative, in case no improvement is needed your answer is D। অর্থাৎ বলছে নিচে যে সেন্টেন্সটি দেওয়া আছে এবং যে পার্টটি আন্ডারলাইন করা আছে সেই আন্ডারলাইন পার্টটা ভুল আছে, এবং সেই ভুল জায়গায় কি বসবে সেটাকে তোমাকে খুঁজে নিতে হবে এ বি সি এই 3টে পার্টের মধ্যে থেকে। যদি এই 3টে পার্টের মধ্যে কোনোটি ঠিক হয় তাহলে সেটা তোমার অ্যান্সার হবে, আর যদি মনে করো যে না আন্ডারলাইন পার্টটি ঠিকই আছে তাহলে ডি নম্বর অ্যান্সার, নো ইমপ্রুভমেন্টটাকে তোমাকে অ্যান্সার করতে হবে। ওকে, তো দেখো এখানে মানেটা কি বলেছে, সিনসিয়ার ওয়ার্কার্স ডু নট রেস্ট টিল দে হ্যাভ রিচড পারফেকশন ইন দেয়ার ওয়ার্ক। দেখো প্রথমেই কিন্তু তোমাদেরকে চোখ যাবে কোথায়, সিনসিয়ার ওয়ার্কার্সের পরে ডু নট আছে, কিন্তু আমি তোমাদেরকে বলে দিই এই সিনসিয়ার ওয়ার্কার্স মানে হচ্ছে যারা, যে সমস্ত ব্যক্তি সিনসিয়ারভাবে কাজ করে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের যে সাবজেক্টগুলো এগুলো কিন্তু সিঙ্গুলার হয়, এগুলো মনে রাখবে, যেরকম এভরিওয়ান, ঠিক আছে, এভরিওয়ান যেরকম, ঠিক আছে, এভরিওয়ান যেরকম হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এগুলো কিন্তু প্লুরাল নয়, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। তো সেই জন্য এখানে ডু নট হয়েছে, এটা যদি প্লুরাল হতো তাহলে ডাজ নট হতো, তাহলে এটা কিন্তু ঠিকই আছে। তো তোমরা সবসময় এদিকে না চোখ দিয়ে, এখানে তো লেখাই আছে না যে আন্ডারলাইন যেটুকু জায়গা আন্ডারলাইন করা আছে সেইটুকু জায়গাতে তোমাদের ঠিক করতে হবে। তো এখানে আন্ডারলাইন করা আছে কী হয়েছে, দে হ্যাভ রিচড, এখানে মানেটা কী বলছে দেখো, সিনসিয়ার ওয়ার্কার্স ডু নট রেস্ট, অর্থাৎ যারা সিনসিয়ার ওয়ার্কার্স মানে খুব সৎভাবে কাজ করে বা দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে যারা কাজ করে, এই ধরনের ওয়ার্কার ডু নট রেস্ট কখনোই বিশ্রাম নেয় না, টিল যতক্ষণ না পর্যন্ত দে হ্যাভ রিচড তারা পৌঁছাচ্ছে পারফেকশন ইন দেয়ার ওয়ার্ক, মানে তারা যে কাজটা করছে, ধরো তুমি চাকরির পরীক্ষার জন্য খাটছো, যদি তুমি সিনসিয়ারলিভাবে খাটো তাহলে কি তোমার মনের ভিতরে সবসময় এটাই মানে ঘুরপাক খাবে, সেটা হচ্ছে তুমি কবে চাকরিটা পাবে। তো যে সমস্ত স্টুডেন্টরা সিনসিয়ারভাবে পরিশ্রম করে চলেছে যে আমাকে পেতেই হবে, যতদিন না পর্যন্ত আমি পাবো ততদিন না পর্যন্ত আমি হাল ছাড়বো না, তো ঠিক আছে, তো এই রকম বোঝাচ্ছে। তো দেখো তুমি যখন কোনো কাজের
পৌঁছাবে, ধরো তুমি একটা লক্ষ্যর পেছনে দৌড়াচ্ছ, তো সেই লক্ষ্যটাকে মানে যখন অ্যাচিভ করবে সেটাকে কিন্তু বলা হয় অ্যাচিভ, নট রিচড। রিচড মানে হচ্ছে তোমার কোনো জায়গায় পৌঁছানো, ঠিক আছে। কিন্তু যখন তুমি কোনো লক্ষ্যর পিছনে দৌড়াচ্ছ, সেই লক্ষ্যটাকে তুমি যখন সেই লক্ষ্যটায় পৌঁছাবে, সেই পৌঁছানোর ইংলিশটা হচ্ছে অ্যাচিভ করা, কোনো কিছু অ্যাচিভ করা। তো এই ক্ষেত্রে কোনটা সেই জন্য হয়ে যাবে, দেখো দে হ্যাভ অ্যাচিভড, দেখো এখানে দে হ্যাভ অ্যাচিভড আছে, দে হ্যাড অ্যাচিভ। তোমরা জানো যে দের সাথে যেহেতু দে একটি প্লুরাল, সেই জন্য হ্যাভ হয়, হ্যাড হবে না, তাহলে এটা হবে না। আর এখানে তো বলেছি যে রিচড হয় না, অ্যাচিভ হয়, ঠিক আছে। তো সেই জন্য ফার্স্ট এ পার্টটা, সরি এ যে অপশানটা সেটা হচ্ছে সঠিক অ্যান্সার, দে হ্যাভ অ্যাচিভড পারফেকশন ইন দেয়ার ওয়ার্ক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমরা 2 দাগে চলে যাব। কি বলছে দেখো, আনলেস দে মডিফাই দ্য সিস্টেম আওয়ার ফিউচার জেনারেশনস উইল সাফার। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তারা তাদের সিস্টেমটাকে মডিফাই করবে, যদি না করে আর কি, আনলেস মানে যদি না করে, তাহলে কী হবে, আওয়ার ফিউচার জেনারেশনস উইল সাফার, তাহলে আমাদের ফিউচারে যে জেনারেশন আসছে তারা খুবই কষ্টের মধ্যে পড়বে বা সাফার করবে বা এটা ভুগবে আর কি, এর খারাপ ফলটা। তো দেখো আনলেস দে মডিফাই দ্য সিস্টেম, এটা হয় না, এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু ভুল, ঠিক আছে। আমরা অনেক ইংলিশ বলি বা অনেক সেন্টেন্স বলি যেগুলো প্রায়শই ইউজ করি, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ভুল থাকে। তো এটা হয় আনলেস দ্য সিস্টেম ইজ মডিফাইড, ঠিক আছে। এটা কিন্তু আজকে তোমরা জেনে নিলে, দেখো একটা নতুন ইংলিশ। তো আমরা যেটা এইটা যে বলি আনলেস দে মডিফাই দ্য সিস্টেম, এটা কিন্তু ভুল। তো এটা হচ্ছে আনলেস দ্য সিস্টেম ইজ মডিফাইড, সি দ্য হচ্ছে রাইট অ্যান্সার। আনলেস দ্য সিস্টেম ইজ মডিফাইড আওয়ার ফিউচার জেনারেশনস উইল সাফার। ওকে, তারপরে দেখো 3 দাগে কী বলছে দেখো, দ্য অটম সিজন অফ পার্লামেন্ট উইল বিগিন অন মন্ডে। অর্থাৎ পার্লামেন্টের যে অটম সেশন বা সিজন আছে সেটা কবে থেকে স্টার্ট হবে, মন্ডে, সোমবার থেকে। তো এইখানে দেখো কী হবে, আন্ডারলাইন করা আছে কিসের তলায়, সিজনের তলায়, ঠিক আছে। তো সিজন এইটা কী হবে, এখানে আছে দেখো সিজন, মিশন, সেশন আছে, নো ইমপ্রুভমেন্ট। তো এই ক্ষেত্রে আমি বলে দিই যে পার্লামেন্টের যে সিজনগুলো হয় বা সেশনগুলো হয়, সেগুলো কিছু তোমাদেরকে একটু ইনফরমেশন আমি এখানে দিয়ে দিই। দেখো এখানে কী বলেছে, a parliamentary session is defined as the period over which Parliament meets to debate. The National Council and the Council of States meet regularly for ordinary session. Okay, অর্থাৎ পার্লামেন্টে, ঠিক আছে, পার্লামেন্টে মানে কী বলবো, মানে এরকম সিজন আমাদের যেরকম সেশন হয় না, মানে যে এত থেকে মুখ তারিখে পর্যন্ত একটা সেশন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, তো এর জন্য কিছু সেশন আছে, ঠিক আছে। তো সেই সেশনগুলোকে তোমরা এখানে দেখতে পাবে, আমি পাশে দিয়ে লিখে দিয়েছি। দেখো এখানে কি বলেছে, দেখো সেশন মানে কোন কোন সেশন কবে কবে স্টার্ট হয়। দেখো এখানে দেখো স্প্রিং সেশন কবে থেকে, 1 to 19 মার্চ পর্যন্ত এবার 2021 সালে হয়েছে। তারপর হচ্ছে স্পেশাল সেশন কি 3rd to 5th মে হয়েছে। সামার সেশন কবে থেকে 31 মে টু 18 জুন 2021 পর্যন্ত হয়েছে। অটম সেশন দেখো 13 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত হবে। এবং উইন্টার সেশন কি 29 নভেম্বর টু 17 ডিসেম্বর। ওকে, তো তাহলে এটা কি হয়, কোনটা অ্যান্সার হয়ে যাবে, তাহলে এটা সেশন। ওকে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো 4 দাগ। ওকে, 4 দাগ বলছে দেখো, দ্য ক্যামেরা আই বট রিসেন্টলি ইজ নট কনভেনিয়েন্ট, ইজ নট কনভেনিয়েন্ট। বলছে দ্য ক্যামেরা মানে যে ক্যামেরাটা আই বট রিসেন্টলি, আমি সম্প্রতি কিনেছি, ইজ নট কনভেনিয়েন্ট। কনভেনিয়েন্ট কথার অর্থ হচ্ছে সহজ সরল, ঠিক আছে। কনভেনিয়েন্ট কথার অর্থ হচ্ছে সহজ সরল, কিন্তু এই ক্ষেত্রে এই যে কনভেনিয়েন্টটা, এই ওয়ার্ডটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাকে মানে এই ওয়ার্ডটার পরিবর্তে তোমাকে যে কোনো একটা এখান থেকে যে ফ্রেজ সেটাকে চুজ করতে হবে। দেখো প্রথমটা যে হার্ড টু ইউজ, খুব হার্ড মানে খুব ব্যবহার করা, এটা ব্যবহার করা খুবই হার্ড। ডিফিকাল্ট টু ইউজ, আর সিধা হচ্ছে ইজি টু ইউজ আর নো ইমপ্রুভমেন্ট। তো দেখো আমি এখানে কি বলেছে, ইজ নট কনভেনিয়েন্ট মানে এটা হচ্ছে এটা ব্যবহার করা কোনো দিনই সহজ নয়, মানে খুব সহজ নয় এটা ব্যবহার করা। তাহলে কনভেনিয়েন্টের পরিবর্তে যদি আমরা বসাই হার্ড টু ইউজ, ইজ নট হার্ড টু ইউজ মানে এটা কঠিন নয়, কিন্তু এখানে তো এখানে বলেছে যে কনভেনিয়েন্ট সহজ নয়, তাহলে এখানে হার্ড এটা কাটা যাবে। ডিফিকাল্ট মানেও সেই একই সেম, হার্ড মানে খুবই কঠিন, ডিফিকাল্ট। এখানে কোনটা তাহলে উত্তর হয়ে যাবে ইজি টু ইউজ, ইজ নট ইজি টু ইউজ মানে এটা মানে ইউজ করাটা খুবই ইজি নয়, ঠিক আছে। বোঝা গেল, আমি বোঝাতে পেরেছি। এখানে কি বলেছে, ইজ নট কনভেনিয়েন্ট, কনভেনিয়েন্ট মানে বলেছি যে খুব সহজ সরল, মানে এটা যদি নট না থাকতো তাহলে মানেটা কী দাঁড়াতো, যে আমি ক্যামেরাটা কিনেছি সেটা ইউজ মানে খুবই সহজ সরল আর কি চালানোটা, তখন কি হতো ইজ ইজি টু ইউজ। আমরা বলি না যে আমি যেটা কিনেছি বা আমি ল্যাপটপ কিনেছি, কম্পিউটার কিনেছি, সেটা চালানোটা ইজি নয়, ঠিক আছে। তো আমরা এরকম তো বলি, সেই জন্য এখানে সি দাগটা হচ্ছে রাইট অ্যান্সার, ইজি টু ইউজ। ওকে, তো 5 দাগে যাবো। দেখো কী বলছে 5 দাগ, উইল ইউ লেট মি বড়ো সাম মানি ইন দিস আওয়ার অফ নিড। এটা জিজ্ঞাসা, ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলছে উইল ইউ লেট মি বড়ো মানে তুমি কি আমাকে
ধার, দেখো বড় বড় কথা মানে বড় মানে কি, বড় মানে হচ্ছে ধার করা। সাম মানি ইন দিস আওয়ার অফ নিড, দেখো তুমি যখন কারো কাছ থেকে টাকা চাইবে, ঠিক আছে, তখন কি বলো, তখন কি বলো তোমার বন্ধুকে যে এই আমাকে এত টাকা ধার দিবি, তুমি কি বলো এটা যে ধার করবি, এরকম তো বলো না। তাহলে কি আমি কি বলেছি, বড় মানে হচ্ছে ধার করা, ঠিক আছে, আর ধার দেওয়া ইংলিশ, ধার দেওয়া ইংলিশটা হচ্ছে লেন্ড। তাহলে তোমরা জানলে যে বড় মানে হচ্ছে ধার করা, আর লেন্ড LEND, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। তাহলে আমরা যখন বন্ধুদেরকে বলবো যে আমাকে কি টাকা ধার দিবি, তাহলে এটা কি হয়ে যাবে, উইল ইউ লেট মি উইল ইউ লেট মি লেন্ড। ওকে, তাহলে এটা দেখো আমি বলছি, দেখো এখানে কী আছে নিচে, লেট মি বড়ো আ ফিউ রুপিস, লেন্ড মি সাম মানি, লেন্ড মি সাম রুপিস, নো ইম্প্রুভমেন্ট। যেহেতু এখানে মানি আছে, ঠিক আছে, মানি আছে, দেখো এই জায়গাটা আন্ডারলাইন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এটার বড়োর জায়গায় কী হবে, লেন্ড মি সাম মানি। ওকে, তাহলে এর অ্যান্সারটা কী হবে, উইল ইউ লেন্ড মি সাম মানি ইন দিস আওয়ার অফ নিড, মানে আমার এই মুহূর্তে খুবই টাকা প্রয়োজন, তুই কি ধার দিবি, ঠিক আছে, এটাই হচ্ছে জিজ্ঞাসা করেছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে বি দাগ, লেন্ড মি সাম মানি। ওকে, দেখো তারপরে অন্য একটা টাইপের একই সেম সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অন্য ধরনের একটা, দেখো এখানে কী আছে বলেছে, দেখো ডাইরেকশনস কী দিয়েছে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স আ পার্ট অফ সেন্টেন্স ইজ বোল্ড, below are given alternatives to the bold part which may improve the sentence, choose the correct alternative, in case no improvement is required choose no improvement option। অর্থাৎ এরপরে কিছু সেন্টেন্স দেওয়া আছে যেগুলোর একটা পার্ট বোল্ড থাকবে, সেই বোল্ড পার্টটা ঠিক কি ভুল সেটা তোমাদেরকে চুজ করতে হবে অপশান দেখে। দেখো এখানে প্রথম কি বলেছে, রিনা ওয়াজ এনাফ কাইন্ড টু হেল্প মি উইথ মানি অ্যান্ড প্রপার গাইডেন্স। তো এইখানে দেখো কোন পার্টটা ভুল আছে, এখানে দেখো একটু দেখো উল্টো হয়ে গেছে, এখানে যে মানে থিক যে পার্টটা আছে বোল্ড নয়, এই যে এনাফ আর কাইন্ড, দেখো এইটুকু যা এই দুটো অড কিন্তু থিকনেসটা একটু কম মানে অন্যদের থেকে, সুতরাং তোমাদেরকে বুঝতে হবে যে এই পার্টটা তোমাদেরকে নিশ্চয়ই ভুল আছে, এটা তোমাদেরকে সঠিক কোনটা সেটা বের করতে হবে। দেখো রিনা ওয়াজ এনাফ কাইন্ড, রিনা খুবই দয়ালু, যথেষ্ট দয়ালু, টু হেল্প মি, কারণ সে হেল্প করেছে আমাকে উইথ মানি অ্যান্ড প্রপার গাইডেন্স, টাকা দিয়ে এবং সঠিক গাইডেন্সের দ্বারা। তো এখানে দেখো ভুল কোথায়, এনাফ আর কাইন্ড, তোমরা দেখো এই ক্ষেত্রে পার্টস অফ স্পিচ যারা জানো না বা ভালো করে শেখোনি তাদের কিন্তু একটু প্রবলেম হবে, সুতরাং আমার পার্টস অফ স্পিচের ক্লাস কিন্তু আমি টোটাল নিয়েছি, ঠিক আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। তো দেখো এখানে এনাফ এবং কাইন্ড কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ সেটা তোমাদেরকে বুঝতে হবে। তো অ্যাডভার্ব মানে এটা কি, অ্যাডভার্ব অর্থাৎ যে অড বা যে অডের দ্বারা আমরা ভার্বের সম্পর্কে কিছু বলবো বা ভার্বটাকে আমরা ব্যক্ত করব বা ভার্বের দোষ গুণ এইসব কিছু বলবো, সেই ওয়ার্ডটাকে বলি আমরা অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন বা প্রোনাউনের সম্পর্কে দোষ গুণ এইসব সম্পর্কে যে ওয়ার্ডের দ্বারা আমরা বলি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ আমরা বলে দিচ্ছি, দেখো নিচে দেখো এর নিয়মটা কি, দেখো বলছে হোয়েন এনাফ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইট ইজ ইউজড আফটার দ্য অ্যাডজেক্টিভ হুইচ ইট মডিফাইজ। যখন এনাফ অ্যাডভার্ব হিসাবে ইউজ হবে, ওকে, এনাফ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব, যখন এনাফ অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে তখন সবসময় কোথায় বসবে, ইউজড আফটার দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে বসবে। বুঝতে পারলে না তাই তো? ধরো এনাফ, এখানে কী বলছে দেখো, রিনা ওয়াজ এনাফ কাইন্ড, তাহলে কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ, দেখো কাইন্ড সবসময় আমরা কি কাইন্ডটাকেই তো দেখো হি ইজ এ কাইন্ড বয়, মানে সে খুবই একজন দয়ালু বালক, তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা, আমরা বলেছি যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ সব কিছু বোঝাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি ছেলেটি দয়ালু মানে হচ্ছে ছেলেটি সম্পর্কে বলছি আমরা, তাহলে কি দয়ালু, তাহলে কাইন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কোনটা অ্যাডজেক্টিভ, কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার ওকে, তো অ্যাডজেক্টিভ এবং এর মধ্যে যে অ্যাডভার্ব কোনটা, দেখো ইনাফ, ইনাফ মানে কি যথেষ্ট, সে যথেষ্ট দয়ালু, ঠিক আছে। তো এটা এই যে যথেষ্টটা কিন্তু তার সম্পর্কে বলছি না আমরা, মানে রিনার সম্পর্কে বলছি না, এটা হচ্ছে যথেষ্টটা আমরা যে দয়ালু সে কতটা দয়ালু যথেষ্ট, তাহলে দয়ালুটার সম্পর্কে আমরা বলছি। তো অ্যাডজেক্টিভ ভার্ব এইগুলো সম্পর্কে যখন কোনো ওয়ার্ডের দ্বারা আমরা প্রকাশ করব তার দোষগুণগুলো বোঝাবো, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে এনাফটা হচ্ছে অ্যাডভার্ব, ওকে, এনাফটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমি এখানে রুলস দিয়ে দিয়েছি, যখন এনাফ অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে তখন সবসময় অ্যাডজেক্টিভের পরে বসবে। তাহলে প্রথমে কোনটা আসবে, কাইন্ড, দেন হচ্ছে এনাফ আসবে, তাহলে আনসার কোনটা সঠিক, এ দাগ। অর্থাৎ রিনা ওয়াজ কাইন্ড এনাফ, রিনা যথেষ্ট কাইন্ড টু হেল্প মি উইথ মানি অ্যান্ড প্রপার গাইডেন্স। ওকে, তারপরে যে এখানে বলে যে হোয়েন ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইট ইজ ইউজড বিফোর দ্য নাউন। আর জানো যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের আগে বসে, তো যখন এনাফটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে তখন নাউনের আগে বসবে, ঠিক আছে, সরি নাউনের আগে বসে, ঠিক আছে। তো
তো তারপরে আমরা দেখো 2 দাগ দেখে নেবো কী বলছে। দ্য কার ফ্লিউ অফ দ্য রোড অ্যান্ড ফেল ইনটু দ্য ভ্যালি বিকজ অমিত ওয়াজ ড্রাইভিং ফাস্টেস্ট। তো এখানে কি বলছে, দ্য কার ফ্লিউ অফ দ্য রোড অ্যান্ড ফেল ইনটু, মানে গাড়িটা একদম রোডের পাশে চলে যায় এবং ফেল ইনটু দ্য ভ্যালি, এবং রোডের পাশে যে ভ্যালিটা ছিল সেখানে পড়ে যায়। কারণ কী ছিল, বিকজ অমিত ওয়াজ ড্রাইভিং ফাস্টেস্ট, অমিত খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। তো এখানে দেখো ফাস্টেস্ট, FASTEST, ফাস্টেস্ট, এটা হচ্ছে জানোর যে ডিগ্রি 3 প্রকার হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি মানে কি, ডিগ্রি কথার অর্থ হচ্ছে কম্প্যারিজন, মানে হচ্ছে দুটোর মধ্যে কম্পেয়ার করা, কোনো দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা। তো এখানে সুপারলেটিভ ইউজ করা হয়েছে ফাস্টেস্ট, কিন্তু এখানে তো দেখো সেন্টেন্সটার তো কোনো জিনিসের মধ্যে কোনো কী বলবো, জিনিসের মধ্যে তো কোনো কম্পেয়ার করা বোঝায়নি, যে গাড়িটা এরকম তো নয় যে গাড়িটা ফেল করেছে, এরকম কোনো দিন হয় না, ঠিক আছে। যদি থাকতো যে ডিগ্রি কীরকম থাকে, যে সে ভালো কার থেকে, অমুক জনের থেকে, তো এই রকম যদি হয়, ঠিক আছে, হি ইজ গুড বা হি ইজ বেটার দ্যান অমুক, তো এই ধরনের এইরকম কিন্তু দুটো জিনিসের কম্পেয়ার করা বোঝালেই ডিগ্রি ফর্ম ইউজ হয়। কিন্তু এখানে তো বলেছে যে গাড়িটা ফ্লিউ অফ করে, মানে হচ্ছে তোমার রাস্তার পাশে চলে যায় এবং সেখান থেকে নিচে পড়ে যায় ভ্যালির নিচে, ঠিক আছে। তো এর মধ্যে তো কোনো কম্পেয়ার করা বোঝাচ্ছে না, সুতরাং কী হবে, ড্রাইভ এখানে ফাস্টেস্ট, মানে সুপারলেটিভ যে ফর্মটা ইউজ করা আছে এটা হবে না, এখানে নর্মাল যে ফর্মটা হয় ফাস্ট, ঠিক আছে, সেইটা হবে। তাহলে কোনটা হবে, ড্রাইভিং ফাস্ট, বি দাগটা হচ্ছে অ্যান্সার। এখানে দেখো এই রুলটা দিয়েছি আমি এখানে, ইউজ ড্রাইভিং ফাস্ট ইন প্লেস অফ ড্রাইভিং ফাস্টেস্ট, সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ইজ নট নিড অ্যাজ দেয়ার ইজ নিডেড অ্যাজ দেয়ার ইজ নো কম্পারিজন মেড আউট, এখানে কোনো কম্পেয়ার করা বোঝায়নি, সুতরাং এই সুপারলেটিভের ফর্ম হবে না। ওকে, নেক্সট দেখবো আমরা 3 দাগে কী বলছে দেখো, ইট ইজ ডিফিকাল্ট টু জাজ হুইচ ইজ দ্য ওল্ডার অফ দ্য 2 ব্রাদার্স, বলছে এটা খুবই কঠিন দুজনের মধ্যে কে বড় সেটা নির্ধারণ করা। তো দেখো ওল্ডার, আমরা সবসময় যারা আমাদের বয়সের বড় হয় তাদের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি, এল্ডার ব্রাদার, ঠিক আছে, মানে আমাদের বড় দাদা বা বড় ভাই। তো সেই জন্য এখানে ওল্ডারের জায়গায় কী হবে, এল্ডার অফ হবে, এল্ডার, দেখো সেটাই বলেছে, ইউজ এল্ডার অফ ইন প্লেস অফ ওল্ডার অফ, অ্যাজ এল্ডার ইজ ইউজড ফর পিপল ওল্ড ইন এজ অ্যান্ড আর ইন ব্লাড রিলেশন, অর্থাৎ একই ব্লাড রিলেশন, অর্থাৎ আমার ভাই দাদা এরকম ব্লাড রিলেশনের মধ্যে যে বড় হবে সেক্ষেত্রে আমরা সেটাকে বোঝানোর জন্য কি এল্ডার কথাটা ইউজ করি বা এল্ডার ওয়ার্ডটাকে ইউজ করি, সুতরাং এখানে সি দাগটা হচ্ছে রাইট অ্যান্সার, এল্ডার অফ। তারপর দেখো 4 দাগে বলেছে সানরাইজ ইজ আ গ্রেট ফেনোমেনা কথাটার অর্থ হচ্ছে, ফেনোমেনা কথাটার অর্থ হচ্ছে খুবই মনোমুগ্ধকর বা সুন্দর, সেটাকে বিউটিফুল, ঠিক আছে, মানে হচ্ছে সূর্য, সানরাইজ মানে সূর্য যে উদয় সেটা হচ্ছে খুবই মনোমুগ্ধকর, সেটা ওয়ার্ডটা হচ্ছে ফেনোমেনা। দেখো ফেনোমেনা হচ্ছে একটা নাউন, তো এই নাউনের এখানে এইটা কোনটা প্লুরাল ফর্মটা ইউজ করা হয়েছে, প্লুরাল ফর্ম ফেনোমেনাটা হচ্ছে প্লুরাল ফর্ম, আর ফেনোমেননটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। ওকে, তো এখানে দেখো যেহেতু এখানে আর্টিকেল দেখো এ আছে, মানে এটা হচ্ছে দেখো এই সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, যেহেতু সূর্য একটাই, সুতরাং সূর্যর ক্ষেত্রে যে হেল্পিং বা ব্যক্ত করার জন্য যে নাউনটাকে ইউজ করা হবে সেটা সবসময় সিঙ্গুলার হবে, তো অর্থাৎ তাহলে কোনটা, এ দাগটা হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারলেন, এখানে দেখো নিচে কী আছে, ফেনোমেনা ইজ আ প্লুরাল ওয়ার্ড, ইউজ সিঙ্গুলার নাউন ফেনোমেনন অ্যাজ আর্টিকেল এ ডিম্যান্ড সিঙ্গুলার নাউন, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি আর্টিকেল এ থাকে তাহলে তার পরবর্তীকালে যে নাউনটা ইউজ করা হবে সেটা সবসময় সিঙ্গুলারই হবে, সুতরাং ফেনোমেনন আমি বলেছি, ফেনোমেনাটা হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে এর সিঙ্গুলারটা কি, ফেনোমেনন। ওকে, তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, এ দাগ ফেনোমেনন। ওকে, তারপরে দেখো লাস্ট আজকের যে সেন্টেন্সটা কী আছে দেখো, এ ফিউ ওয়ার্ড, যেহেতু এইটুকু জায়গা বোল্ড, সুতরাং এইটুকু জায়গা তোমাদেরকে ঠিক করতে হবে, ফিউ ওয়ার্ড গ্র্যাটিটিউড আর এনাফ টু এক্সপ্রেস ইউর ফিলিংস সিনসিয়ারলি। এ ফিউ ওয়ার্ড, দেখো এই ক্ষেত্রে কি হয়, ইউজ আ ফিউ ওয়ার্ডস অফ ইন প্লেস অফ আ ফিউ ওয়ার্ড অ্যাজ আ ফিউ উইল টেক প্লুরাল নাউন। দেখো কি বলছে, ফিউ ওয়ার্ড যখন এটাকে ইউজ করবে তখন যদিও আর্টিকেল এ আছে, কিন্তু সেক্ষেত্রে তোমরা ওয়ার্ডসটাকে ইউজ করো, যেখানে ফিউ কথাটা থাকবে সেক্ষেত্রে তোমাদের পরের যে ওয়ার্ড বা পরের যে নাউনটা সেক্ষেত্রে কিন্তু সেই নাউনটার প্লুরাল ফর্মটাতেও তোমাদেরকে লিখতে হবে, যেহেতু এখানে ওয়ার্ড, তাহলে ওয়ার্ডের প্লুরাল ফর্মটা কী হবে, এস যোগ করে দেবো ওয়ার্ডস, তাহলে সঠিক অ্যান্সার কী হবে, এ ফিউ ওয়ার্ডস অফ, বি দাগটা হচ্ছে রাইট অ্যান্সার। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো, যদি তোমরা বুঝে না থাকো আমি এর নেক্সট পার্ট অবশ্যই নিয়ে আসবো, যদি ডিটেলসে ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে থাকো, কারণ আমরা কিন্তু অত্যন্ত মানে কী বলবো, সুন্দরবন এলাকা, যেখানে নেটওয়ার্ক বা কারেন্ট এরকম কিন্তু অনেক প্রবলেমের মধ্যে ফেস করেও কিন্তু তোমাদের মানে ভিডিও দিয়ে চলেছি তোমাদের, যেহেতু আপকামিং অনেক এক্সাম আসছে, তো নিরলস আমরা কিন্তু পরিশ্রম করে চলেছি, তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা আরও বেশি করে মানে উদ্যম পাবো, ঠিক আছে। তো আর বেশি কিছু বলবো না, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, থ্যাংক ইউ, বাই বাই।